আপনারা কি জানেন ভারতের একদম পশ্চিম প্রান্তে এখনো আছে এক টুকরো পর্তুগাল। 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, এই জায়গাটি কিন্তু তখনও অবধি স্বাধীন ছিল না। হ্যাঁ, আমি কথা বলছি ভারতের অন্যতম কেন্দ্রীয় শাসিত অঞ্চল দিউয়ের কথা। 1961 সালে ভারতীয় সেনা অপারেশন বিজয়ের মাধ্যমে এই জায়গাটি পর্তুগিজদের হাত থেকে পুনরুদ্ধার করে। আজকে আমরা চলে এসেছি সেই দিউ ঘুরতে। প্রতি বছর কিন্তু হাজার হাজার মানুষ এই জায়গাটির অসাধারণ সৌন্দর্য এবং ইউরোপীয় ভাস্কর্য দেখতে এই দ্বীপে আসেন। তো আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আপনি দিউ কিভাবে সহজে আসতে পারেন, কোন কোন জায়গা ঘুরে দেখবেন, কিভাবে থাকবেন, কিভাবে পুরো জায়গাটাকে আরো সুন্দরভাবে এনজয় করবেন। তাহলে সব কিছু জানতে এই ব্লগটাকে একদম শেষ অবধি দেখতে হবে। তো শুরু হচ্ছে আমাদের সোমনাথ সিরিজের প্রথম ব্লগ। আজকে আমরা সোমনাথ থেকে রওনা দিয়েছি দিউয়ের উদ্দেশ্যে। এখান থেকে দিউ যেতে সময় লাগে আনুমানিক 2 ঘন্টা। তো আমরা এখন গাড়িতে আছি। সকালবেলা এখান থেকে বেরিয়েছি। আমরা কালকে রাত্রেবেলা আহমেদাবাদ থেকে এসে পৌঁছেছি সোমনাথে। আমরা ছিলাম হচ্ছে হোটেল মধুরম বলে একটি হোটেলে। সেখান থেকেই আমাদের গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং আমরা এখন যাচ্ছি হচ্ছে দিউতে। এখান থেকেই আমরা আমাদের প্রথম সাইট সিইং শুরু করছি। আমরা কিন্তু দিউ গেছিলাম সোমনাথ থেকে। সোমনাথ থেকে দিউয়ের ডিস্টেন্স মাত্র 80 কিলোমিটার। তাই সোমনাথ ঘুরতে এলে কিন্তু একদিনের সাইট সিইংয়ে দিউটা আপনারা প্ল্যান করতেই পারেন। এছাড়াও আহমেদাবাদ থেকে আপনারা ডাইরেক্ট দিউ আসতে পারেন, কিংবা দিউয়ের জন্য ডাইরেক্ট ফ্লাইটও আছে। এখন মাঝখানে আমরা একটুখানি নেমেছি। আমাদের যে গাড়িটা আছে ওটা তেল ভরছে, এখানে একটা পেট্রোল পাম্পে আমরা নেমেছি। তো এখানে আমরা ঘুরছি। ইনিও রেডি হয়ে আছে। তো কি এক্সাইটেড হয়ে যাওয়ার জন্য? খুবই এক্সাইটেড। আর কেমন ফিল করছো? বিশেষত গঙ্গেশ্বর টেম্পল আর বিচ সবগুলো জায়গা নিয়ে খুবই এক্সাইটেড। তো দারুণ হবে ট্রিপটা, আশা করি। লেটস গো। এখানে ভিতরে পাওয়া যাচ্ছে হচ্ছে এখানে জিলিপি আছে, সিঙ্গারা আছে, পেঁয়াজি আর একটা কি মেথি আর আছে, ভাজিজ আছে। পকোড়া। ঠিক আছে। সিঙ্গারা, সেটা আমরা বসে খাবো আর এরপরে হয়তো আইসক্রিম খাবো, কারণ কি আর হয়তো খুব বেশি তেলের জিনিসপত্র খাবো না। দেখো অনেক লোকই এখানে যে বসেছে। বেশ, তো এখন আমরা অফিসিয়ালি এন্ট্রি নিয়ে নিয়েছি দিউতে। এবং দিউতে যে আমরা প্রথম স্পটটা দেখতে যাব তার নাম হলো গঙ্গেশ্বর মহাদেব টেম্পল। এটার পিছনে যে কি কাহিনী আছে সেটা একবার আমাদের যিনি ড্রাইভার সাহেব আছেন উনি বলবেন। একবার বাতাইয়ে স্যার। ये है गंगेश्वर टेम्पल है। 5 पांडव ने यहाँ पे प्राण प्रतिष्ठा करके पूजा किया था और पूजा करके पूरा यहाँ पे 5 शिवलिंग है। হ্যাঁ, एक यहाँ पे किया था, एक भावनगर में किया था, निष्कलंक महादेव है। হ্যাঁ। তো এখানে এসে সবসময় সমুদ্রের জল ওই 5টে যে শিবলিঙ্গ আছে সেটাকে অভিষেক করিয়ে যায়। খুবই সুন্দর স্পটটা। তো ওখান থেকেই আমরা আমাদের দিউ জার্নি শুরু করছি। আমরা নেমে পড়েছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গেশ্বর টেম্পলের দিকে। এই যে সামনে একটুখানি হেঁটে যেতে হবে যেখানে আমাদের পার্কিংটা আছে, এখান থেকে। ওয়াও, নাইস। এই যে আমার পিছনে সমুদ্র, সুন্দর দেখা যাচ্ছে এবং মুনি এখানে ভিডিও তুলছে। সুন্দর। আমরা সামনে দেখতে পাচ্ছি গঙ্গেশ্বর মহাদেব টেম্পলের গেট। ঠিক আছে, এটার মধ্যে এক্ষুনি আমরা এন্ট্রি নেব। খুব সুন্দর করে বাইরেটা সাজানো আছে এবং প্রচুর প্রচুর লোক, সত্যি কথা বলতে কি, এসেছে। প্রচুর গাড়ি, অটো সবকিছু পার্কিং এ আছে। আপনি অনেক কিছু নিয়ে আসতে পারেন এখানে।
কি পিক টুরিস্ট মৌসুম সেটা দেখুন, সামনে লাইন পড়েছে। দীর্ঘ লাইনে আমরা দাঁড়িয়ে আছি, মুনি তার মাঝে পায়রা ছবি তুলছে, প্রচুর প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে আছে। বা লাইন মতো রোদ আছে কিন্তু সুন্দর হাওয়াও দিচ্ছে, তো সেই সেন্সের ব্যাপারটা ম্যানেজেবল। দেখা যাক কতক্ষণ আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়। এইখান থেকে দেখা যাচ্ছে গঙ্গেশ্বর টেম্পলের এন্ট্রিটা, যেখানে সিঁড়িগুলো আছে দেখুন। ঠিক আছে, বেশ লম্বা লাইন আছে, পৌঁছতে অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছেন যে এই স্টেপস গুলো আছে, ওই স্টেপস গুলো দিয়ে নেমে এই সমুদ্রের একদম কাছে আপনি পৌঁছে যাবেন, যেখানে আছে হচ্ছে ওই 5টি শিবলিঙ্গ, যেগুলো অল টাইম সমুদ্র অভিষেক করাচ্ছে। আমরা যাব, কিন্তু সেই যাত্রার পথে আমরা আপাতত একটা বিরাট লম্বা লাইনে দাঁড়িয়ে। জয় জয় শ্রী গঙ্গেশ্বর মহাদেব কি জয় হোক। জানি জানি। জয়। প্রচণ্ড পিক ট্যুরিস্ট সিজন হওয়ার ফলে গঙ্গেশ্বর মহাদেবের দেখা পেতে কিন্তু আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। প্রচুর ভিড় ছিল, লম্বা লাইন পড়েছিল, এবং আমরা যে আশা করেছিলাম শিবলিঙ্গগুলোকে সমুদ্রের জল অভিষেক করে যাবে, সেটিও আমরা দেখতে পাইনি। কারণ কি, আমরা পরে জেনেছিলাম যে এটি দেখার জন্য আপনাকে হয় জোয়ারের সময় আসতে হবে কিংবা ভরা কোটালের সময় আসতে হবে। তো আমরা এই জিনিসটি মিস করেছি, আপনারা কিন্তু মিস করবেন না। আমরা সবে বেরোলাম গঙ্গেশ্বর মহাদেবের দর্শন করে। এত ভিড় আজকে, বিকজ আমরা একদম পিক টুরিস্ট সিজনে এসেছি, যে ভিড়ের মধ্যে যতটুকু তুলতে পেরেছি ততটুকুই আছে। এই যে সুন্দর জায়গাটি দেখছেন, সেটি কিন্তু তার গভীরে বহন করছে একটি খুবই দুঃখের স্মৃতি। এটি আইএনএস খুকরির স্মৃতিতে তৈরি একটি মেমোরিয়াল। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের টর্পেডো হামলায় এই যুদ্ধ জাহাজটি সমুদ্রে ডুবে যায়। যুদ্ধের ময়দানে হেরে যাওয়া এটি ভারতীয় নৌসেনার একমাত্র যুদ্ধ জাহাজ। ক্যাপ্টেন এম.এন. মোল্লা এবং 184 জন নাবিকের অসীম বীরত্বের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এই স্থানটি। আমরা এসে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন দিউতে। এই জায়গাটিতে চক্রবিহু বিচ আছে এবং তার সাথে আছে আইএনএস খুকরি মেমোরিয়াল। তো আমরা যাচ্ছি সেটা দেখতে, আপনাদেরও দেখাবো রাস্তাটা। এখানে আমাদের গাড়ি পার্কিং হয়েছে, তারপরে আমরা ভিতরের দিকে যাচ্ছি। কি সুন্দর জায়গাটা, ভেরি নাইস। জায়গাটা খুবই সুন্দর, প্রচন্ড ওয়াইড স্প্রেড, দারুণ সুন্দর। এবং এর উপরে আছে হচ্ছে আপনাদের, এই যে আমার পিছনে হয়তো দেখা যাচ্ছে এখন অনেকটা দূরেতে, এইটা হচ্ছে আইএনএস খুকরি মেমোরিয়াল। ওইখান থেকে অ্যাকচুয়ালি গাড়িগুলো ছাড়ছে, যেটা আপনাদেরকে নিয়ে যাবে হচ্ছে ওই উপরের আইএনএস খুকরি মেমোরিয়ালেতে, কিন্তু সেটার জন্য যথেষ্ট লম্বা লাইন আছে। দারুণ সুন্দর, আর এর পাশেই রয়েছে আইএনএস মেমোরিয়াল। ঘুরতে বেরোলে মানুষ আপ্লুত হয়ে পড়ে, এবং আপ্লুত হয়ে পড়লেই ঘটে বিপদ। আমাদের সাথেও কিছুটা সেরকমই হয়েছিল। হঠাৎ করেই পায়ে চোট পাওয়ায় আর হেঁটে উপরের মেমোরিয়ালটিতে ওঠা হয়নি। আমরা তলায় এই যে চক্রতীর্থ বীচটি আছে, এখানেই কিছুটা সময় কাটাই, কিছুটা ঘুরি, রেস্ট করি, রিজুভিনেট হই, এবং তারপরে
যাত্রা করি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এতক্ষণে তো অবশ্যই বুঝে গেছেন দিউ জায়গাটি বেশ বড়, ঘুরে দেখার মতো অনেক কিছু আছে। সেই জন্য অনেক মানুষই এখানে এসে এক রাত স্টে করে। আমরা যদিও একটা দিনেই ঘুরেছিলাম, কিন্তু গেছিলাম আরও 3টি জায়গায়, সেন্ট পলস চার্চ, দিউ ফোর্ট এবং নাগোয়া বিচে। সেই জায়গাগুলি যে কি সুন্দর বলে বোঝানো যাবে না। একটা পার্টে পুরোটা দিউ ক্যাপচার করা সম্ভব নয়, তাই বাদবাকি ভিডিও আমি নিয়ে আসবো দিউয়ের সেকেন্ড পার্টে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যাদের সাথে আপনারা দিউ ট্রিপ প্ল্যান করছেন। আর খুব শিগগির আমি ফিরবো দিউ ভ্রমণের সেকেন্ড পার্ট নিয়ে। সাথে থাকুন।